নীল জলের নিচে ভ্যাকুয়াম ফাঁদ, বিনা ড্রিলিংয়েই কি পাচার হচ্ছে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের গ্যাস? এলএনজি সিন্ডিকেটের পতন ও ২৬ ব্লকের মেগা নিলাম। মিয়ানমার ভারতের একচেটিয়া লুণ্ঠনের কি এবার ইতি ঘটতে যাচ্ছে? মাটির ওপরের মানচিত্রে আমরা অনায়াসেই কাঁটাতার বসাতে পারি, বর্ডার গার্ড দিয়ে সীমানা সিল করে দিতে পারি, কিন্তু সমুদ্রের ১০০০ ফুট নিচে সেখানে কোনো পাসপোর্ট নেই, নেই কোনো সীমানা প্রাচীর। আর ভূবিজ্ঞানের এই নিষ্ঠুর বাস্তবতাকে পুঁজি করেই বঙ্গোপসাগরের বুকে রচিত হয়েছে এক নিঃশব্দ মহা লুণ্ঠনের গল্প। চোখ রাখুন আমাদের প্রতিবেশীদের দিকে। একদিকে ভারতের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে চলছে বিরামহীন গ্যাস উত্তোলন, অন্যদিকে মিয়ানমার বুক ফুলিয়ে ঘোষণা দিচ্ছে তাদের রাখাইন বেসিনে মিলেছে ৯৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের এক অভাবনীয় ভাণ্ডার। অথচ ঠিক একই ভূতাত্ত্বিক ফাটল বা বেসিনের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ আজ এক ফোঁটা গ্যাসের জন্যেও হাহাকার করছে। কেন? আমরা কি এতটাই দুর্ভাগা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক দশকেরও বেশি সময় ধরে চলা এক ভয়ঙ্কর আমলাতান্ত্রিক ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? আজ আমরা ভেদ করব সমুদ্রের সেই অন্ধকার গহ্বর, যেখানে লুকিয়ে আছে আমাদের চুরি যাওয়া ভবিষ্যতের উত্তর। ফিরে চলুন এক দশক আগে। ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমা জয়ের সেই ঐতিহাসিক রায়ের কথা মনে আছে? ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের এক বিশাল জলরাশির একচ্ছত্র অধিকার পেয়েছিল বাংলাদেশ। পুরো জাতি সেদিন আনন্দে উদ্বেলিত হয়েছিল। মনে হয়েছিল বঙ্গোপসাগরের এই ব্লু গোল্ড বা নীল সোনাই আমাদের অর্থনীতির চেহারা পাল্টে দেবে। কিন্তু এরপর পার হয়ে গেছে ১২টি বছর, একটি সম্পূর্ণ যুগ। এই বিশাল জলরাশিতে বড় ধরনের কোনো অনুসন্ধান বা ড্রিলিং হয়নি। কেন হয়নি? বিজ্ঞান বলে ভূগর্ভস্থ গ্যাস সব সময় উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়। মিয়ানমার ও ভারত যখন বর্ডারের ওপাশ থেকে দানবীয় পাম্প দিয়ে গ্যাস তুলছে, তখন মাটির নিচে তৈরি হচ্ছে এক বিশাল শূন্যস্থান বা ভ্যাকুয়াম। আর বাংলাদেশের সংরক্ষিত গ্যাস কোনো বাধা ছাড়াই সেই ভ্যাকুয়াম পূরণের জন্য তীব্র বেগে তাদের সীমানার দিকে ধাবিত হচ্ছে। আমরা আমাদের গ্যাস তুলছি না ঠিকই, কিন্তু আমাদের গ্যাস ঠিকই পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশীদের পাইপলাইনে। আমাদের নেতারা কি এই ভ্যাকুয়াম থিওরি জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রেখেছিলেন, কারণ তাদের চোখ ছিল এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানির ১,০০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের দিকে। হিসাবটা খুব সহজ। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট, অথচ উৎপাদন হচ্ছে মাত্র ২,৭২০ মিলিয়ন ঘনফুটের মতো। এই যে বিশাল ঘাটতি, এটি মেটানোর নাম করে আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে এলএনজি কেনা শুরু হয়। আর এই আমদানির পুরো নিয়ন্ত্রণ ছিল দেশের ভেতরের কিছু লুটেরা অলিগার্ক বা মাফিয়াদের হাতে। তারা খুব ভালো করেই জানত বঙ্গোপসাগর থেকে নিজস্ব গ্যাস উঠলে তাদের এই আমদানির কমিশন বাণিজ্য চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর ঠিক এই কারণেই বিগত স্বৈরাচারী সরকার বিদেশি এনার্জি জায়ান্টদের জন্য এমন এক সেকেলে ও হাস্যকর উৎপাদন অংশীদারিত্ব চুক্তি বা পিএসসি তৈরি করে রেখেছিল, যা দেখে কোনো বিনিয়োগকারী আগ্রহ দেখায়নি। ২০২৪ সালের আন্তর্জাতিক দরপত্রে ৭টি বিদেশি কোম্পানি ডেটা প্যাকেজ কিনলেও ওই লোকসানি শর্তের কারণে কেউ চূড়ান্ত প্রস্তাব জমা দেয়নি। কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে রাজনৈতিক পট পরিবর্তনের পর। বাংলাদেশের মসনদে এমন এক নতুন নেতৃত্ব আসে,
যারা এলএনজি সিন্ডিকেটের কাছে দায়বদ্ধ নয়। তারা বুঝতে পারল পুরনো আমলাতান্ত্রিক ফাঁদ দিয়ে সমুদ্রের সম্পদ তোলা যাবে না। শুরু হলো এক সার্জারি। সরকার পিএসসিতে আমূল পরিবর্তন আনল। গ্যাসের দাম নির্ধারণের জন্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন ফর্মুলা যুক্ত করা হলো। বিদেশি কোম্পানিগুলোর জন্য তথ্য প্যাকেজের দাম কমিয়ে দেওয়া হলো। আর তারপরই গভীর ও অগভীর সমুদ্র মিলিয়ে মোট ২৬টি ব্লকের জন্য নতুন করে মেগা নিলাম বা দরপত্র আহ্বান করা হলো। ফলাফল, আন্তর্জাতিক এনার্জি জায়ান্টদের টনক নড়েছে। ইতিমধ্যে ৫টি স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠান অত্যন্ত আগ্রহের সাথে এই তথ্য প্যাকেজ সংগ্রহ করেছে। বঙ্গোপসাগরের বুকে ড্রিলিং রিগ বসানোর এক নতুন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার বাঁশি বেজে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্বনামধন্য অধ্যাপক বদরুল ইমাম একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, মিয়ানমারের রাখাইন বেসিনে শয়েফিউ এবং মিয়া গ্যাস ক্ষেত্রে যদি ৯৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়, তবে একই ভূতাত্ত্বিক বলয়ে থাকা বাংলাদেশের অংশে বিশাল গ্যাস না থাকার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। কিন্তু তিনি সাবধান করে বলেছেন, আমাদের হাতে আর সময় নেই। আমরা যদি এখনও ফাইল চালাচালির আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকি, তবে মিয়ানমার ও ভারতের ড্রিলিং রিগগুলো ভ্যাকুয়াম থিওরির মাধ্যমে আমাদের শেষ সম্বলটুকুও শুষে নেবে। এটি এখন আর কেবল অর্থনীতির ব্যাপার নয়, এটি দেশের জ্বালানি নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত লড়াই। রাত শেষ হয়ে আসছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউগুলো আজ নতুন করে গর্জে উঠেছে। ১০০০ কিলোমিটার দূরে হয়তো আজ নয়াদিল্লির সাউথ ব্লক আর মিয়ানমারের নেপিদোর সামরিক জান্তারা মনিটরের দিকে তাকিয়ে প্রমাদ গুনছে। তারা ভেবেছিল বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে তারা অনন্তকাল এই নীরব লুণ্ঠন চালিয়ে যাবে। কিন্তু ২৬টি ব্লকের এই মেগা নিলাম তাদের সেই চুরির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। খুব শিগগিরই হয়তো এমন একদিন আসবে, যেদিন বঙ্গোপসাগরের গভীর জলরাশি ভেদ করে দানবীয় ড্রিলিং পাইপগুলো মাটির ১০০০ ফুট নিচে প্রবেশ করবে। আর সেই পাইপ দিয়ে যখন তীব্র বেগে হু হু শব্দে আমাদের নিজস্ব গ্যাস উঠে আসবে, তখন সেই শব্দ শুধু আমাদের অর্থনীতির চাকাই ঘোরাবে না, সেই শব্দ সাউথ ব্লক এবং নেপিদোর লুণ্ঠনকারীদের কানে এক ভয়ঙ্কর সাইরেন হয়ে বাজবে। এই খেলায় বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, আমাদের সম্পদ আমরাই তুলব, এক ফোঁটা গ্যাসও কাউকে চুরি করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিডিং যুদ্ধ, ২৬টি ব্লকের চূড়ান্ত ফলাফল এবং বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক এই স্নায়ুযুদ্ধের প্রতিটি চাঞ্চল্যকর আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।